This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপরে লাগামহীন অত্যাচার প্রতিবাদে আজও পথে নামবেন শুভেন্দু অধিকারী। গতকাল রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনীদের সমাবেশ থেকে আজ শৌর্য দিবস পালনের ডাক দেন বিরোধী দলনেতা। সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিথির মোড় পর্যন্ত এই মিছিল হবে। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ আজ পথে বামেরাও। ধর্মতলার লেনিন মূর্তি থেকে পার্ক সার্কাস পর্যন্ত প্রতিবাদ মিছিল কলকাতার জেলা বামফ্রন্টের। বাংলাদেশের খবরেই থাকবো। শেখ হাসিনার বাক স্বাধীনতা কেড়ে নিতে এবার উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। মুজিব কন্যার মুখ বন্ধ করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বক্তব্যকে বিদ্বেষমূলক তকমা ইউনূস সরকারের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য যাতে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা না হয়, নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। পাশাপাশি এখনো পর্যন্ত শেখ হাসিনা যত বক্তব্য রেখেছেন তাও সব মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আস্তে আস্তে সময় যত গড়িয়ে যাচ্ছে, মুখ আর মুখোশ এই দুটোর ফারাক একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশে। বলা হচ্ছে যে সংখ্যালঘুরা সুরক্ষিত, আর বাস্তবে কি দেখা যাচ্ছে ঠিক তার উল্টো ছবি। তারপরেও বাংলাদেশ দাবি করছে যে তাদের দেশে যা যা ঘটছে তা নিয়ে নাকি অপপ্রচার চলছে। ঢাকার সেই অবস্থানকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সেই দেশেরই মানবাধিকার সংগঠনের একটা রিপোর্ট। দুনিয়ার সামনে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS। আগস্ট এবং নভেম্বর মাসের মধ্যেই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে কিন্তু অনেকটাই এই বিষয়টা স্পষ্ট। রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতি কতখানি কয়েকটি বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির অগ্রগতি কিন্তু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ। পাকিস্তানি সংস্থার সহযোগিতায় 12 জন ভারতীয় নাবিককে উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। আরব সাগরে বিপর্যয়ের মুখে পড়ে একটি পণ্যবাহী জাহাজ। নাবিকরা নিরাপদেই, জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনী। দেখুন, বাংলাদেশের খবরে আমাদের নজর থাকবে, পাশাপাশি আমাদের রাজ্যের বেশ কিছু জেলার খবরেও নজর রাখবো। নদিয়ার দিকে প্রথমে নজর রাখি। আসুন, দ্বন্দ্ব এবং কোন্দল তার একেবারে চেনা ছবি আবার দেখা যাচ্ছে। নদিয়া জেলায় হাঁক মহুয়া মৈত্রকে সরান। কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী পদে বসান যাকে খুশি বসান। সূত্রের দাবি বলছে ঠিক এই ভাষাটাতেই নদিয়ার 6-9 জন তৃণমূল বিধায়ক তারা চিঠি দিয়েছেন তৃণমূল নেত্রীকে। 26-এর আগে তৃণমূলে গৃহযুদ্ধ নদিয়াতে। মহুয়ায় জমেছে ক্ষোভ তৃণমূলের অন্দরে। সংগঠনের রদবদলের আগে নদিয়ায় মাথাচাড়া দিল শাসকের গৃহযুদ্ধ। কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে ফের অসন্তোষ। এবার মহুয়ার বিরুদ্ধে একজোট তার সংসদীয় এলাকার বিধায়করাই। যাকে হোক জেলা সংগঠনের দায়িত্ব দিন, কিন্তু মহুয়াকে নয়। সূত্রের দাবি এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন 6 তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিধায়কদের নিয়ে এক রুদ্ধতার বৈঠকে জানিয়েছেন তিনি দল দেখবেন, তিনি চেয়ারপারসন, সিদ্ধান্ত নেবেন তিনি। তারপরে মমতারই ঘনিষ্ঠ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরব বিধায়করা এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাকে সরাবার জন্য আবেদন করলেন লিখিতভাবে। স্নেহা নেতৃত্ব শুনছি নাকি উজ্জ্বলদা আছেন, আর এইভাবে কাদা ছড়াছড়ি করার পক্ষপাতা বিনয়। মহুয়ার কিছু দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি নেই আমি বলবো না, বসে আলোচনা করে মেটাতে হবে। এটা তো অস্বীকার করে লাভ নেই। মহুয়া সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতিতে একটা ফিগার। সূত্রের দাবি, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে সরানোর দাবিতে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে প্রত্যেক বিধানসভা এলাকায় বিধায়ককে এড়িয়ে সমান্তরাল সংগঠন গড়ছেন মহুয়া মৈত্র, অথচ তাকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না। মহুয়া দিল্লির কাজে ব্যস্ত থাকেন বেশি, তাই তার বদলে অন্য কাউকে জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হোক।
সেক্ষেত্রে যাকে এই দায়িত্বে বসানো হোক তাকে মেনে নিতে আপত্তি নেই বাকিদের। চিঠি এখন আর ক্যামাক স্ট্রিটে যাচ্ছে না, তাতেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে ভাইপোকে টাটা বাই বাই করতে চাইছেন। তিনি নিজেই বলছেন যে প্যাক আর কিছু করতে পারবে না, যা করার তিনিই করবেন। আমাদের বাইরে বসে হাততালি দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। সুতোটা ধরা আছে, সে পিসির হাতে কতটা টান আর ভাইপোর হাতে কতটা টান কি আছে এতে আমাদের লাভ কি? কর্তৃত্ব কে করবে? যার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বেআইনি সম্পদ, তার দখলদারি। মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভার দুবারের নির্বাচিত তৃণমূল সাংসদ। লোকসভার অন্দরে তার ঝাঁঝালো বক্তব্য রাজনৈতিক মহলে বহু চর্চিত। আবার উৎকোচের বিনিময়ে লোকসভায় আদানি সম্পর্কে প্রশ্ন করার অভিযোগে বিতর্কিত মহুয়া, যার জেরে গত বছর লোকসভার সাংসদ পদ খারিজ হয় তার। তবে বিতর্কের ঝড় উঠলেও আগাগোড়া মহুয়ার পাশেই থেকেছে তৃণমূল নেতৃত্ব। গত বছরই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রী করা হয় তাকে। খোদ নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেও কৃষ্ণনগর ধরে রাখেন মহুয়া। তাকেই এবার সংগঠনের জেলা সভানেত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবিতে সরব স্থানীয় বিধায়করা। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। দূরবীন দিয়ে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার চেষ্টা করেন, বহু অপপ্রচারও আমরা দেখেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এবং এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা দলীয় গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের মধ্যে দিয়ে দল যা সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করে নেবে। 2021-এ বিধানসভা ভোটের আগেও নদিয়া জেলা সংগঠনের পদ থেকে মহুয়াকে সরিয়েছিল তৃণমূল। এবার বিধায়কদের আপত্তি মেনে কি ফের জেলা সংগঠন থেকে তার অপসারণ ঘটবে, নাকি এ যাত্রাতেও মহুয়ার পাশেই থাকবে তৃণমূল নেতৃত্ব? জল্পনা তুঙ্গে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজে। একটা চাঞ্চল্যকর খবর আসছে। বিটি রোডে পুরনো ওয়েল ট্যাঙ্কার কাটার সময় মারাত্মক দুর্ঘটনা, বিস্ফোরণে একজনের আহত হওয়ার আশঙ্কা। আরও একবার আপনাদের জানিয়ে দিই, বিটি রোডের খবর আসছে আমাদের কাছ থেকে। বিটি রোডে পুরনো ওয়েল ট্যাঙ্কার কাটার সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে একজনের আহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণেশ্বরে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় এবার একটা নয়া মোড়। বিএড করা ছিল না ডানলপের বেসরকারি স্কুলের ওই শিক্ষিকার, আর তা নিয়েই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জেরেই আত্মঘাতী হন তিনি। খবর সূত্রে ঘটনার আগের দিন স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও বচসায় জড়ান ওই শিক্ষিকা। স্কুলের প্রিন্সিপাল সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃত শিক্ষিকার পরিবারের। তার প্রতি অবিচার করা হয়েছে। স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আত্মঘাতী হন 58 বছরের ওই শিক্ষিকা। ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦਾ ਬਿਹੇਵੀਅਰ ਕਿਉਂ ਕਰਿਆ? ਜੇ ਮੇਰੀ গ্র্যাচুইটি রোকনা চাਹੁੰਦੇ ਨੇ স্কুল থেকে আর ঘর থেকে একটু মেন্টালি আপসেট, একা থাকতো, ঠিক আছে। আর স্কুল থেকে ছিল ভাই আপনার কোনো ওর কাছে রিটায়ারমেন্ট ছিল, আর বিএডের কোর্স যে জন্যে কোনো নর্মস এসে গেছে না সিবিএসসি বোর্ডের, সেটা নিয়ে একটু আপসেট ছিল। ওনার বিএড ছিল না, কিন্তু স্যার উনি 22 ইয়ার্স হয়ে গেছে স্যার স্কুলে পড়াচ্ছে, কিন্তু যে টিচারের ট্রেনিং সে ছিল না স্যার, সে সার্টিফিকেট ছিল ওর কাছে। সেদিন প্রিন্সিপালের সঙ্গে কি মিটিং হয়েছিল, ওরা হয়েছিল। হ্যাঁ, যখনই মিলতেন খুব ভালো ব্যবহারই করতেন উনি। ওনার সাথে খুব ভালোই মিউচুয়াল ছিল, মানে গুরুদুয়ারায় আমার সঙ্গে মিট হতো, রোজ গুরুদুয়ারায় যেতেন যেমনি যান, জসবীর কর। হ্যাঁ, তো রোজই দেখা হতো। এমন তো কিছু দেখা যায়নি কি ওনার কোনো মেন্টাল প্রেশার আছে। এই মুহূর্তের একটা বড় খবরে আমরা এবার নজর রাখবো। ইডির মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ডিটেল জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। পাসপোর্ট জমা রাখতে হবে, একই সঙ্গে ট্রায়াল কোর্টে তাকে যেতে হবে, নথি নষ্ট করা যাবে না ইত্যাদি বেশ কিছু শর্ত রেখে দেওয়া হয়েছে। তবে ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে সিবিআই এর মামলা, যেটা অন্য আরেকটি এজলাসে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, সেই মামলায় যেহেতু ইতিমধ্যেই গ্রেফতার রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, তাই আপাতত জেল থেকে মুক্তি নয়। তবে নিঃসন্দেহে যেহেতু ইডির মামলায় একটা বড়সড় স্বস্তি পেয়েছেন, আগামী যে মামলা রয়েছে সিবিআই এর, তাতে প্রভাব পড়তে পারে বলেও আইনজীবী মহলের মত। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমায়।